এবার ফাইনালি বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরে আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, কারণ এই নির্দেশ দিয়েছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি সত্যি দেশে ফিরে আসছে তিনি? এবং ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কিন্তু পদত্যাগ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে কি আবারও দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা? কি বলছে গণমাধ্যম, আপনাদেরকে কিন্তু আজকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো। তাহলে চলুন একের পর এক ভিডিও দেখতে থাকে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা খুব দ্রুতই দেশে ফিরবেন, এটা আশ্চর্যবোধক চিহ্ন সহ ব্যবহার করতে পারেন, অথবা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। ভারত যেমন বঙ্গবন্ধু কন্যাকে প্রধানমন্ত্রী পদে দেখতে চাইছে, একই ইচ্ছা আমেরিকারও। ইউনূসকে বলছি, আওয়ামী লীগ ফিরে আসবে, যে আপনার মাধ্যমে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগকে ফেরত আনার জন্য কি আন্তর্জাতিক চাপ তৈরি হতে যাচ্ছে, বা সেটা যদি তৈরি হয় সেটা কি এতটা ইন্টেন্সিভ হতে পারে যে সরকারকে আওয়ামী লীগকে এই নির্বাচনের আগে ফেরত আনার পরিস্থিতি তৈরি হবে? আওয়ামী লীগের ক্ষেত্রে কি বলেছেন একদম স্পেসিফিকলি পড়তে চাই। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যে আরেকটি যুদ্ধ করতে হবে, যে মেশিন গান হাতে করে আমার পিতা যুদ্ধ করেছিলেন। দর্শক, ছাত্রলীগ কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। তারা কিন্তু গুলিস্তানের মাঠ। দীর্ঘদিন পর রাজপথে নামলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল। রাজধানীর শাহবাগে সমাবেশে জোটের নেতারা বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে প্রমাণ করতে চায় যে এই ঢাকা আওয়ামী লীগের ঢাকা। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। খুবই ভালো, আমি যা দেখেছি যাতে সংবিধান অনুযায়ী এখন উনি দেশের প্রধানমন্ত্রী। আমার বিশ্বাস যেহেতু সংবিধান অনুযায়ী উনি দেশের প্রধানমন্ত্রী এবং সংবিধান পরিবর্তন হয় নাই, তাহলে উনি দেশে ফিরে আসবে, আসলে দেশের ভবিষ্যৎ আবার পুনরায় জাগাতে। এদিকে আবারও সুখবর পেল শেখ হাসিনা। শেখ হাসিনাকে নিয়ে মুখ খুলল স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। কপাল খুলতে পারে আওয়ামী লীগ দলটির। শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলে ঘোষণা দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। A short time ago, the U.S. military carried out massive precision strikes. রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন। আওয়ামী লীগের মিছিল ডে বাই ডে বড় হচ্ছে। আমাদের মিছিলগুলো বড় হচ্ছে। আমাদের যে 10-12 জন দিয়ে মিছিল সেই গত অক্টোবরে শুরু হয়েছিল, সেটি পরিণত হতে হতে আজকে হাজারের কোটা ছাড়িয়ে গিয়েছে এবং অর্ধ লক্ষ লক্ষ লোকের সমাগমে ঢাকা শহর প্রকম্পিত হবে। শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি একেবারেই নির্দোষ, তিনি কোনো দোষ করেননি। আমি আবারও তাকে প্রধানমন্ত্রী হিসাবে দেশে পাঠাবো। হঠাৎ একই ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি সত্যি তিনি আবারও দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন? কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকবো, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকে। বর্ষিয়ান আইনজীবী জেডাই খান পান্না সাহেব হতে চেয়েছিলেন শেখ হাসিনার আইনজীবী। সেজন্য তিনি যোগাযোগ করতে চেয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে, কিন্তু শেখ হাসিনা এই অবৈধ আদালতে অবৈধ আইন দিয়ে সাজা দেওয়ার অবৈধ প্রক্রিয়ার কোনো অংশ হবেন না বলেই কাউকে আইনজীবী নিয়োগ করায় সাড়া দেননি। জেডাই খান পান্না তাই হয়ে গেলেন সরকার নিয়োজিত শেখ হাসিনার আইনজীবী। তিনিও কি এই 17ই নভেম্বরের যে সরকার নিয়োজিত আইনজীবী শেখ হাসিনাকে ফাঁসির রায় শোনানোয় খুব উল্লসিত হলেন, তার মতোই পরের মামলাতেও শেখ হাসিনা সহ বাকি আসামিদের সর্বোচ্চ শাস্তি শোনানোর পর এরকম হাসি মুখে সাংবাদিকদের মুখোমুখি হবেন? চৈশে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে তার একটিতে রায় ঘোষণা হয়েছে। 2 অভিযোগের, একটি যাবজ্জীবন আর একটিতে মৃত্যুদণ্ড। এই রায় প্রকাশের পরই হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বীর মুক্তিযোদ্ধা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জেডাই খান পান্না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি হঠাৎ আবার সামনে এলেন কেন? এবং আরো বড় প্রশ্ন, তাকে কেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী করা হলো শেখ হাসিনার জন্য? ঘটনার শুরুটা অন্যরকম। আগে যখন শেখ হাসিনার মামলায় পান্না সাহেব নিজে স্বপ্রণোদিত হয়ে লড়তে চাইছিলেন, তখন আদালত তাকে অনুমতি দেননি। বলা হয়েছিল যে সময় নাকি পেরিয়ে গেছে, এখন তার পক্ষে দাঁড়ানোর সুযোগ নেই, আর প্রসিকিউশন তাকে গ্রহণ করেননি। কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র। তাকে রাষ্ট্রই নিয়োগ দিচ্ছে শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য। অর্থাৎ তিনি এখন শুধু একজন স্বেচ্ছাসেবী ডিফেন্স অ্যাডভোকেট নন, বরং স্টেট ডিফেন্স আইনজীবী। অর্থাৎ আদালত, রাষ্ট্র, সরকার সব পক্ষের কাছে তিনি এখন আস্থাভাজন ব্যক্তি। জেডাই খান পান্নার এই নিয়োগ প্রাপ্তিকে আপনি কিভাবে দেখেন? আমি দেখি এই নিয়োগ শুধু আইনি প্রতিনিধিত্বের বদল নয়, বরং পুরো বিচার প্রক্রিয়া এবং রাজনৈতিক পর্যবেক্ষণে এক বিশাল সংকেত। কেন জানেন? প্রথমত, রাষ্ট্র কর্তৃক নিয়োগকৃত জেডাই খান পান্না তার মক্কেলের সঙ্গে দেখা করতে বা কথা বলতে পারবেন না, জানতেও পারবেন না যে তার মক্কেল কি চান কিংবা নিজেকে দোষী মনে করেন কিনা। সবচেয়ে বড় কথা হলো, মক্কেল মানে শেখ হাসিনা দৃষ্টিতে মূল ঘটনাটি কি সে বিষয়েও জানতে পারবেন না পান্না সাহেব। তিনি শুধু সরকারের আনা অভিযোগগুলোর বিরুদ্ধে তার যুক্তি তুলে ধরবেন, যা তার মক্কেলের যুক্তি নাও হতে পারে। তাহলে তো প্রশ্নটা তোলাই যায় যে কেন তাহলে পান্না সাহেব রাজি হলেন রাষ্ট্র কর্তৃক শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োজিত হতে? কারণ খুব সম্ভবত গতবারের যে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যাকে নিয়োগ দেওয়ার ফলে সেই আমির হোসেন, যার আচরণ
ট্রাইব্যুনালকে বিব্রত করেছে, কারণ তিনি হাসতে হাসতে বলেছেন যে রায় তো ঠিকই আছে। এবং শুধু তাই নয়, তিনি আদালতে গিয়ে বলেছেন যে আপনারা আমাকে নিয়োগ দিয়েছেন, আমি কি আর বাইরে গিয়ে বলতে পারি যে শেখ হাসিনার ফাঁসি চায় সরকার? ফাঁসির রায় ঘোষণার পর তার হাসি মুখ, হালকা চটুল মন্তব্য, ট্রাইব্যুনালের হো হো করে হাসাহাসি, এসব বিচার প্রক্রিয়ার উপর তো প্রশ্ন তুলেছেও। সোশ্যাল মিডিয়ায় তার হাসিকে বিচার ব্যবস্থার অপমান হিসেবে দেখা হচ্ছে। এবার সেই বিতর্ক এড়াতে, বিচারকে নিরপেক্ষ দেখাতে, সোকল নিরপেক্ষ দেখাতে আদালত বেছে নিয়েছে এমন একজন পরিচিত আইনজীবীকে, যাকে অনেকেই আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধা বলে মনে করেন। তিনি সরাসরি বলেনও তিনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে গেছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। তাকে নিয়োগ করার আরেকটি কারণ হতে পারে যেন ভবিষ্যতে কেউ বলতে না পারে যে এমন শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী দেওয়া হয়নি, কিংবা দেখুন আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজনকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি শেখ হাসিনার পক্ষে যথার্থই লড়েছেন। কিন্তু মজার বিষয় হলো, এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে অনেকেই, বিশেষ করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ যে রাই খান পান্নার সঙ্গে সরকারের এক ধরনের সমঝোতা হয়েছে। মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে অন্যরা গ্রেপ্তার হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি কাছেই আদালতে বসে একটি লাইভ অনুষ্ঠান করছিলেন, তার বিরুদ্ধে মামলা পর্যন্ত দেওয়া হয়নি। এই নমনীয় আচরণটা নাকি আজকের নিয়োগেরই ইঙ্গিত। কেউ কেউ আবার বলছেন এটা রাজনৈতিক বোঝাপড়ার অংশ। রাষ্ট্র উপকৃত হলো কারণ পান্না সাহেবকে সামনে রেখে বিচার প্রক্রিয়াকে সোকল স্বচ্ছ বলে দেখানো যাবে। কিন্তু নিরপেক্ষভাবে প্রশ্ন করলে কোনো শক্ত যুক্তিতে এই সমালোচনাকে একেবারে উড়িয়ে দিতে পারবেন না আপনি। এবং শেখ হাসিনা বাকি মামলাগুলো থেকে খালাস পেলেও কি ধরুন কিছু বদলাবে? ধরুন পান্না সাহেব যদি খুব খেটে শেখ হাসিনাকে এই মামলা থেকে মুক্ত করেন, ইতিমধ্যে তো তার বিরুদ্ধে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়ে গেছে। বাকি মামলায় রাজনৈতিক বা অনৈতিকভাবে তার জন্য কিছু অর্জন এনে দেবে মনে করেন, আইনি বাস্তবতা তাতে বদলাবে? এই নিয়োগ কি সত্যি তাহলে বিধিবদ্ধ, স্বাধীন এবং ন্যায়সঙ্গত আইন সেবা নিশ্চিত করবে? একটু আগে যেটা বললাম যে শেখ হাসিনার সঙ্গে তিনি দেখা করতে পারবেন না, কথা বলতে পারবেন না, কিছু জানতে পারবেন না, তাহলে এটা তো এক ধরনের বাজেটেড প্যাকেজিং হয়ে গেল, তাই না? যেখানে আইনজীবীর অংশগ্রহণ আছে কিন্তু তার মক্কেলের সঙ্গে আইনগত যোগাযোগ এবং প্রতিরক্ষা মুক্ততা নেই। যদি আইন অনুসারে আসা যায় যে একজন আসামি এবং অভিযুক্তের আইনগত প্রতিনিধিত্ব মানে তিনি মক্কেলের সঙ্গে যোগাযোগ করবেন, বুদ্ধিগত পরামর্শ দেবেন, সুরক্ষা দেবেন, তাহলে দেখা যাবে না বা জানানো যাবে না এই ধরনের নিষিদ্ধতা আসলে আইনগত প্রতিরক্ষা হারের নির্দেশ হয়ে উঠতে পারে। প্রশ্ন করা যায় যে এই নিয়োগ কি বাস্তবে প্রতিরক্ষা আইনজীবীর স্বাধীনতা নিশ্চিত করছে, নাকি সরকার বা ট্রাইব্যুনাল নিয়ন্ত্রিত ফ্রেমওয়ার্কের মধ্যে একরকম নিয়ন্ত্রণ রূপে প্রয়োগ হচ্ছে? আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আওয়ামী লীগ নেতাকর্মীদের যখন আটক করে আদালতে আনা হচ্ছিল, তখন তাদেরকে সরকার এবং সরকারের সঙ্গী বিএনপি জামায়াতের আইনজীবীরা নানাভাবে হেনস্থা করছিল, ডিম মারছিল, অনেকে তো মারধরও করা হয়েছে। দীপুমনির কথা স্মরণ করতে পারি, যাকে একজন নারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, যিনি, তাকে এভাবে হেনস্থা করা হয়েছে। এবং আমি সেটা বলতে চাই না, যাই হোক, প্রথম দিকে কোনো আইনজীবী পর্যন্ত আওয়ামী লীগ নেতাদেরকে নিয়োগ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে দেওয়া হলেও আসামি পক্ষের আইনজীবীদের আদালত কক্ষে নানাভাবে হেনস্থার গল্প আমরা জানি। বিশেষ করে সরকার পক্ষের আইনজীবীরা আসামি পক্ষের আইনজীবীদেরকে নানাভাবে হেনস্থা করেছে, বলেছে মামলার ভয় দেখিয়েছে। এখন শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে অ্যাডভোকেট পান্না সাহেব আদালতে কোনো হেনস্থার শিকার হবেন না, রাষ্ট্র কি সেই নিশ্চয়তা দিয়েছে? দেয়নি। আরো বড় কথা হলো, যেখানে ভরা আদালতে দাঁড়িয়ে আসামি জেনারেল জিয়ার আইনজীবীকে যখন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জেলের ভয় দেখান, তখন শেখ হাসিনার আইনজীবী হিসেবে পান্না সাহেবকে যে তাজুল ইসলাম আগে ভাগেই সতর্ক করে দিলেন না এই অ্যাডভোকেট নাজদিনকে জেলের ভয় দেখানোর মাধ্যমে, আপনার কি সেটা মনে হয় না? আমার তো মনে হয় সেটাই করেছেন তাজুল ইসলাম, যে আগেই পান্না সাহেবকে বলে দিলেন সাবধান হয়ে যান। আমি নাজিনকে দিয়ে বললাম যে নাজিনকে জেলে ঢোকানো হবে, আপনিও বাদ যাবেন না। আমার কিন্তু মনে হয় সেটা। চিফ প্রসিকিউটর ডিফেন্স কাউন্সিলকে সরাসরি হুমকি দিচ্ছেন। এই ধরনের ঘটনা বিচার ব্যবস্থার স্বচ্ছতা এবং প্রতিরক্ষার স্বাধীনতার ধারণাকে ধ্বংস করে দিয়েছে। এখানে জেডাই খান পান্না খুব বেশি কিছু করতে পারবেন বলে আমি মনে করি না। অন্যদিকে যদি পান্না সাহেব সত্যিকার অর্থে স্বাধীনভাবে লড়াই করার সিদ্ধান্ত নেন এবং আদৌ মক্কেলের সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম হন, তাহলে এটি হতে পারে একটি জোরালো প্রতিরক্ষা পথ। কিন্তু তাহলে তিনি কেন আগে নিজে আবেদন করেছেন, অনুমতি পাননি, এখন অকস্মাৎ সরকারের নিয়োগে এসেছেন? এই পুরনো সিদ্ধান্ত এবং নতুন নিয়োগের ব্যাকগ্রাউন্ড বিস্তর প্রশ্নের জন্ম দেয় আসলে। কেউ কেউ আরো বলছেন যে এটা রাজনৈতিক বোঝাপড়ার অংশ, রাষ্ট্র উপকৃত কারণ পান্না সাহেবকে সামনে রেখে বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ দেখানো যাবে, যেটা আমি আগে বলেছি। তার মানে জেডাই খান পান্নার এই নিয়োগ শুধু এক আইনজীবী বদলের ঘটনাই, এর বাইরে কিছু নয়। এটা একটা বৃহত্তর রাজনৈতিক এবং বিচারিক চিত্রের অংশ, যেখানে সরকার, ট্রাইব্যুনাল, আইনজীবী সবার একটি ভূমিকা নির্ধারণ করা আছে। চাবি দিয়ে দেওয়া হবে কলের পুতুলের মতো, সবাই যে যার ভূমিকায় শুধু অভিনয় করে যাবেন আদালতে। রায় তো লেখাই আছে, বিচারকরা সেটা শুধু পাঠ করবেন, শোনাবেন সবাইকে। এর আগেও যেমন বলেছিলাম যে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যে 4 বার করে এই ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হয়, তখন বলেছিলাম যে শেখ হাসিনার জন্য ফাঁসির রায় লেখা আছে, বিচারকরা নির্ধারিত দিনে সেটা পড়ে শোনাবেন মাত্র। জেডাই খান পান্না নিঃসন্দেহে বাংলাদেশের এই ভয়ঙ্কর বিভাজনকালে মুক্তিযুদ্ধপন্থী একজন আইনজীবী, এবং রাষ্ট্র যদি সঠিকভাবে ফাংশন করত এবং আদালতকে যদি ইউনূস তার শোবার ঘর না বানিয়ে ফেলতেন, তাহলে পান্না সাহেব হয়তো যুক্তির তুফান ছুটিয়ে
শেখ হাসিনাকে মুক্ত করতে পারতেন। কিন্তু একটু আগে যা বললাম সবই তো এখানে সাজানো এবং সকলের জন্যই তার ভূমিকা নির্ধারিত। প্রশ্ন হলো পান্না সাহেব কি সেই সাজানো ভূমিকায় গিয়েও সত্যিকার অর্থে মক্কেলের জন্য স্বাধীন এবং শক্তিশালী প্রতিরক্ষা গঠন করতে পারবেন বা করবেন? তিনি পারবেন এই প্রশ্নটি উচ্চারণ করতে যে এই আদালত বৈধ নয় কারণ এই সরকার বৈধ নয়? আপনাদের বৈধতার প্রমাণ দেখান। কোন কোন বিচারপতি 106 ধারার নথিতে সই করেছে বলেন? কে নিয়ে এসেছে সেই নথি? বিচারকদের বন্দুক মাথায় ঠেকিয়ে অপসারণে বা পদত্যাগে বাধ্য করা হয়েছে, কেন করা হয়েছে? আদালত নাকি স্বাধীন? সে ব্যাপারে প্রশ্ন করতে পারবেন? কোথায় বসে এই বিচারকরা সই করেছিলেন সেই 106 ধারার নথি? শেখ হাসিনার পদত্যাগ পত্রটি কোথায়? যদি পদত্যাগ পত্র থাকে তাহলে স্পিকারের কাছে ক্ষমতা গেল না কেন? যে আদালতের এখতিয়ার শুধু 1971 সালে সংগঠিত অপরাধের বিচার করার, সেই আদালতকে কি অবৈধ অর্ডিন্যান্স জারি করে শেখ হাসিনার বিচার করার এখতিয়ার রাখে কিনা সেই আদালত? সংসদ বসলেই তো এসব অর্ডিন্যান্স বাতিল হয়ে যাবে, তখন এসব শাস্তির কি হবে? এসব প্রশ্ন তোলার অর্থ হচ্ছে জেডাই খান পান্নাকে যে আদালতে শেখ হাসিনার পক্ষে সরকার উকিল নিয়োগ দিল, সেই আদালতে যদি অবৈধ হয়, সেই আইনটি যদি অবৈধ হয়, তাহলে জেডাই খান পান্নার নিয়োগটাও আসলে অবৈধ হয়ে যাবে। নিজেকে অবৈধ বলতে পারবেন এই বর্ষিয়ান আইনজীবী? সে ধার কি এখনো তিনি বহন করেন? দেখি কি করেন তিনি। সময় বলে দেবে জেডাই খান পান্নার এই নিয়োগ। দর্শক, অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ভারতকে আবারও চিঠি দিয়েছে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর আগে মৌখিকভাবে বলা হয়েছিল যেদিন রায় হলো 17 তারিখে, তারপরে সেদিনই এবার সেটা আনুষ্ঠানিকভাবে চিঠি আকারে, এবং সেই চিঠি দ্বিতীয়বারের মতো চিঠি গেল। এর আগে আমরা দেখেছিলাম চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার, সেই চিঠির কোনো উত্তর কিংবা কোনো ধরনের রেসপন্স করেনি ভারত। এবার আবারও আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার ঘটনা আমরা দেখলাম। এরপরে ভারতের অবস্থান কি হবে? যেদিনকে চিঠি দিল তার আগের দিন আমরা একটা মজার ব্যাপার লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে ভারতীয় বাংলাদেশের কাছে, আমাদের কাছে বিতর্কিত যে চ্যানেল কলকাতার রিপাবলিক বাংলা, সেই রিপাবলিক বাংলা আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎকার প্রচার করছে, এই অভিযোগ সরকারের তরফ থেকে করা হলেও সরকারেরই প্রেস সেক্রেটারি অর্থাৎ প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম সেই রিপাবলিক বাংলায় দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেও তিনি বেশ মজার কথা বলেছেন, কখনো কখনো ময়ূক রঞ্জনের তির্যক প্রশ্নে একটু বিব্রতও হয়েছেন। আমি বলছিলাম সরকারের আনুষ্ঠানিক চিঠি একদিকে, আর একদিকে প্রেস সেক্রেটারি শফিকুল আলমের রিপাবলিক বাংলায় সেই বিতর্কিত ময়ূক রঞ্জনের কাছে সাক্ষাৎকার দেওয়া ব্যাপারটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সরকার কি অবস্থান নিল কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে হাসিনা কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা তিনি নিশ্চিত করেছেন। তিনি আজকে সন্ধ্যায় এই কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। গত পরশুদিন দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পাঠানো হয়েছে, অর্থাৎ 2 দিন আগেই এই চিঠি পাঠানো হয়েছে। আজকে তিনি আনুষ্ঠানিকভাবে সেটা জানালেন। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন হাসিনাকে ফেরতে যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠির জবাব এখনো আসেনি, তবে এখন তো পরিস্থিতি আরেক রকম, এখন শাস্তি দেওয়া হয়েছে, তাদের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে, অর্থাৎ শাস্তির আগে চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠির জবাব দেয়নি। এখন তিনি আশা করছেন যেহেতু শাস্তি হয়েছে আর যেহেতু বন্দী প্রত্যার্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে রায়, সেই রায়ের দিনই তিনি এই কথা বলেছিলেন। এখন চুক্তির ব্যাপারে মৌখিকভাবে বলেছিলেন, এবার তিনি আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর ব্যাপার বললেন। তাহলে ভারতের অবস্থান কি হবে? বন্দী প্রত্যার্পণ চুক্তির শর্ত অনুযায়ী ভারত কি শেখ হাসিনাকে কিংবা আসাদুজ্জামান খান কামালকে দিতে বাধ্য থাকবে? অনেকে বলছেন যে দিতে বাধ্য, কিন্তু প্রত্যার্পণ চুক্তির বহু পয়েন্ট রয়েছে, সেই পয়েন্ট অনুযায়ী চুক্তির ভেতরে থেকে ভারত শেখ হাসিনাকে না দেওয়ার মতো যথেষ্ট গ্রাউন্ড রয়েছে, এই কথাও বিশেষজ্ঞরা বলছেন। এবং কয়েকদিন আগে বিবিসি নিশ্চিত করেছে যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না, সেই সিদ্ধান্ত তারা পাকাপোক্ত করেছে। এবং শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিচ্ছেন, সেই সাক্ষাৎকারের প্রবণতাটা আরও বাড়বে, এমনটাও বিবিসি এক ধরনের সিগন্যাল দিয়েছিল। সেখান থেকে বলা হয়েছিল যে মুখোমুখি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার ঘটনা ঘটলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এরই মাঝে শেখ হাসিনা রিপাবলিক বাংলায় অডিও সাক্ষাৎকার দিয়েছেন কয়েকদিন আগে, 2-3 দিন আগে, সেটা আমরা দেখেছি। সেই অডিও সাক্ষাৎকার একই দিনে আসাদুজ্জামান খান কামালের ভিডিও সাক্ষাৎকার এবং শেখ হাসিনার অডিও সাক্ষাৎকার প্রকাশ করেছিল তারা। গতকালকে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলমের সাক্ষাৎকার প্রচার করেছে। প্রায় 40 মিনিটের বেশি এই সাক্ষাৎকারে নানা রকমের প্রশ্ন করা হয়েছে। ময়ূক রঞ্জন শফিকুল আলমকে বলেছেন যে আপনারা ভারতের সঙ্গে সম্পর্ক চান কিনা? তখন শফিকুল আলম বলেছেন যে হ্যাঁ, আমরা সবার সঙ্গেই সম্পর্ক চাই। ময়ূক রঞ্জন বলেছেন সবার সঙ্গে চান, কিন্তু আপনারা ইদানিং বেশি আই লাভ ইউ পাকিস্তান বলছেন। তখন শফিকুল আলম ব্যাপারটা স্বীকার করে বলেছেন যে আমরা আই লাভ ইউ পাকিস্তানও বলতে চাই, আই লাভ ইউ ইন্ডিয়াও বলতে চাই, আই লাভ ইউ সব কান্ট্রি বলতে চাই, আই লাভ ইউ চীনও বলতে চাই, আই লাভ ইউ আমেরিকাও বলতে চাই, অর্থাৎ আমরা সবাইকেই আই লাভ ইউ বলতে চাই। এই যে ব্যাপারটা পাকিস্তানকে আই লাভ ইউ বলা, এই ব্যাপারটা মজার ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারটা অস্বীকার তিনি করেননি। তার মানে
হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে যে দোস্তি, যে অভিযোগটা উঠছে সরকারের বিরুদ্ধে, সেই দোস্তির ব্যাপারটা তিনি স্বীকার করে নিয়েছেন এবং শেখ হাসিনাকে নানাভাবে তার ভাষায় যেভাবে বলেছেন এবং ময়ূক রঞ্জন তাকে প্রশ্ন করেছিলেন আপনাকে মানুষ কেন ডাস্টবিন শফিক বলেন, তিনি বলেছিলেন যে ওই বইমেলায় আমি শেখ হাসিনাকে নিয়ে তৈরি করা একটা ডাস্টবিনে ময়লা ফেলেছিলাম, এই জন্য আওয়ামী লীগের লোকেরা এই প্রোপাগান্ডা করে। ব্যাপারগুলো খুবই সহজ সরলভাবে এবং রিপাবলিক বাংলায় এত সহজ সাবলীলভাবে শফিকুল আলম কথা বলবেন, যিনি কিনা রিপাবলিক বাংলার একজন কট্টর সমালোচক এবং ময়ূক রঞ্জনকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন যে আপনি আসেন দেখেন। ব্যাপারগুলো সাক্ষাৎকারটা ভালো লাগছে, ব্যাপারটা যে স্বতঃস্ফূর্তভাবে যাদেরকে শত্রু মনে করি তাদেরকেও মানে সাক্ষাৎকার দেওয়া যায়। এরপরে হয়তো আর রিপাবলিক বাংলাকে মানে কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না সরকার, যেহেতু সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিনিধি তিনি সাক্ষাৎকার দিয়ে দিলেন এবং সরকারের প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরলেন। এই যখন অবস্থা তখন ব্যাপার আরেকটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যে শফিকুল আলম এটাও স্বীকার করলেন যে শুধুমাত্র রিপাবলিক বাংলার জন্যই আমাদের একটা বিশেষ টিম রয়েছে যারা আপনাদের ব্যাপারগুলোকে ইয়ে করে, ক্রস চেক করে, স্ক্যানিং করে। আপনারা যে রিউমার ছড়ান, আপনাদের রিউমার স্ক্যানিং করার জন্যই আমাদের একটা বিশেষায়িত টিম রয়েছে, এমন কথাও বলেছেন। অর্থাৎ রিপাবলিক বাংলার মিথ্যাচার ঠেকানোর জন্য বাংলাদেশ সরকার একটা বিশেষায়িত টিম তৈরি করেছে। এই ব্যাপারটাও কিন্তু মজার, অনেক কিছুই আমরা জানবো আস্তে আস্তে মজার। পাকিস্তানে যাবেন কিনা, বেড়াতে যাবেন কিনা, এরকম চটকদার রসালো প্রশ্নের মুখোমুখিও তাকে হতে হয়েছে এবং তিনি সাবলীলভাবে বলেছেন যে সরকারের দায়িত্ব ছাড়ার পরে পাকিস্তানে বেড়াতে যাওয়ার ইচ্ছা রয়েছে। যাই হোক, এই রাজনীতির এই খেলাগুলো, এগুলো খেলায়, এক ধরনের খেলায় আমি যাকে সমালোচনা করি তার কাছে যে আবার সাক্ষাৎকার দিচ্ছি, যেখানে আওয়ামী লীগের মানে প্রোপাগান্ডা বাক্স হিসেবে যাকে আমি ঘোষণা দিয়েছি সেখানে গিয়ে আমি আবার সাক্ষাৎকার দিচ্ছি, এরকমটা হতে পারে যে মানে এরকম তত্ত্ব রয়েছে যে কোনো একটা মঞ্চ যদি আমাকে আমন্ত্রণ জানায়, সেই মঞ্চ যদি আমার বিরোধী মঞ্চও হয়, কিন্তু সে যদি আমাকে সেই মঞ্চে নাটক করার জন্য আমন্ত্রণ জানায় এবং আমি আমার স্লোগানের নাটক যদি তার মঞ্চে উপস্থাপন করতে পারি, তাদের স্লোগান না দিয়ে আমার যে আইডিওলজি, আমার আইডিওলজির যে নাটক, সেই নাটক যদি তার মঞ্চে গিয়ে উপস্থাপন করতে পারি, একটা প্রগতিশীল নাটকের দল, একটা সাম্প্রদায়িক গোষ্ঠীর মঞ্চে গিয়ে যদি প্রগতিশীল চর্চার সেই থিম নিয়ে নাটক করতে পারে, তাহলে করতে কোনো অসুবিধা নেই। ওই থিওরিতেই বোধহয় শফিকুল আলম সাক্ষাৎকার দিলেন। যাই হোক, সরকার একদিকে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত চাইলেন, যে আসাদুজ্জামান খান কামালকে শফিকুল আলম রিপাবলিক বাংলার সাক্ষাৎকারে ঢাকার কসাই হিসেবে অভিহিত করার চেষ্টা করলেন যে তিনি ঢাকার কসাই, তিনি প্রচুর খুন করেছেন, গুম করেছেন, 4000 মানুষকে গুম করেছেন এবং সব মেকানিজম তিনি করেছেন, এরকম কথা বলেছেন। এখন দেখার বিষয় যে সেই মানে সরকারের চোখে ঢাকার কসাই কিংবা এই মুহূর্তে দণ্ডপ্রাপ্ত আসামি, 2 আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত 2 আসামি, তাদেরকে ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেয় কিনা। আলটিমেট গোল কিংবা আলটিমেট রেজাল্ট হচ্ছে ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা অন্তত দেখা যাচ্ছে না। যদি ফেরত না দেয় ভারত, তাহলে বাংলাদেশের পরবর্তী করণীয় কি হবে? শোনা যাচ্ছে ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে, কিন্তু ইন্টারপোল কি কোনো দেশ থেকে, যে দেশ মানে যদি কোনো দেশ তাকে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় দেয়, সেই দেশ থেকে ইন্টারপোলের কি ক্ষমতা রয়েছে কাউকে নিয়ে এসে তার দেশে ফেরত পাঠানোর কিংবা ফেরত দিয়ে যাওয়ার? আমার মনে হয় সেই ক্ষমতা নেই। ব্যাপারটা তাহলে অনিশ্চিতি থেকে যাচ্ছে। শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামালের যে মৃত্যুদণ্ডাদেশ, সেটা কার্যকর করাটা সরকারের জন্য অনেক বেশি। দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।